আসসালামু আলাইকুম। ক্লাস 7 আজকে স্নায়ু ও মনের স্বাস্থ্য এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, সার্বিক স্বাস্থ্য অর্জনের লক্ষ্যে শারীরিক এবং মানসিক দু ধরনের স্বাস্থ্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এরা অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কি না, শারীরিক ও মানসিক, এই দুটো জিনিস একে অপরের সঙ্গে খুবইভাবে জড়িত। তো মানসিক স্বাস্থ্য সমস্যা, আমাদের কোনো রকম মানসিক স্বাস্থ্য সমস্যা হলে আমাদের কি হয় না, বিভিন্ন স্নায়ু বা নার্ভের ওপর প্রেসার পড়ে, চাপ পড়ে, যা থেকে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যাও হতে পারে। আবার উল্টো দিকে বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও কিন্তু আমাদের মানসিক সমস্যা আসতে পারে। তাহলে শারীরিক আর মানসিক এই দুটো কিন্তু খুব ঘনিষ্ঠভাবে জড়িত। মোদ্দা কথা হচ্ছে, আমাদের শারীরিকভাবে অসুস্থতা হলে মানসিকভাবেও আমরা সুস্থ থাকি না। আবার মানসিক কোনো রোগ হলে আমরা কিন্তু শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবো না, কারণ স্নায়ুর ওপর চাপ পড়বে এবং আমাদের বিভিন্ন রকমের শারীরিক রোগ লক্ষণ দেখা দেবে। এবার এই যে মানসিক সমস্যা, এই মানসিক সমস্যাগুলোর কারণ কি? তাহলে মানসিক সমস্যার কারণগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি কি কারণে মানসিক সমস্যা হয়ে থাকে। মানসিক সমস্যা কেন হয় না, 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে অনেকের জন্মগত ত্রুটি। জন্মগত ত্রুটির কারণে হতে পারে। ধরো, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণ জন্মের পর শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করতে পারে। তার মানে এটা হচ্ছে ইনবর্ন প্রবলেম। মায়ের যখন গর্ভে ছিল তখন অপুষ্টিজনিত কারণে বিভিন্ন রোগ সংক্রমণ হতে পারে এবং তা থেকে মন এবং বুদ্ধির বিকাশ ব্যাহত হতে পারে। এই কারণে কিন্তু মানসিক প্রতিবন্ধী বা মানসিক সমস্যা যুক্ত শিশুর জন্ম হতে পারে। 2 নম্বর হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ, মানসিক চাপ দেখো, আশেপাশের পরিবেশ পরিস্থিতির বিভিন্ন চাপ, বিভিন্ন হিংসাত্মক ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা আমাদের মনকে কি করে না, প্রবলভাবে নাড়া দেয়। অনেক সময় সেই মানসিক চাপ আমরা সহ্য করতে পারি না। কোনো ভয়ঙ্কর ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা ঘটলে আমাদের মনের ওপর প্রভাব পড়ে, চাপ পড়ে, সেখান থেকেও কিন্তু আমাদের মানসিক সমস্যা হতে পারে। আর কি হয়, বাড়ির পরিবেশ, বাড়ির অভ্যন্তরে নানা টানাপোড়েন। তাহলে বাড়ির টানাপোড়েন, বাড়িতে বিভিন্ন জনের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সবারই বাড়ির পরিবেশ সমান নয়। কারোর বাড়িতে বিভিন্ন কারণে অশান্তি, ঝগড়া এই ধরনের, বা কোনো শত্রুর আক্রমণ, এই ধরনের অনেক রকম বাড়ির মধ্যে, বাড়ির পরিবেশে বা নিজেদের লোকেদের মধ্যেও মানসিক দূরত্ব ইত্যাদির কারণে অনেক ধরনের অশান্তি বা টানাপোড়েন দেখা দেয়। সেখান থেকে কিন্তু আমাদের মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও মানসিক দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা ইত্যাদি থেকে মানসিক সমস্যা হতে পারে। মানসিক দ্বন্দ্ব মানে তুমি মন থেকে স্থির করতে পারছো না, এই কাজটা করবে না ওই কাজটা করবে, এইভাবে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে তোমার বিভিন্ন রকমের মানসিক টানাপোড়েন এবং দ্বন্দ্বের মধ্যে পড়ে যাও। এইগুলো থেকে কিন্তু, এগুলো যদি প্রবল পরিমাণে বাড়তে থাকে বিভিন্ন কারণে, তখন তা থেকে মানসিক সমস্যার উদ্রেক হতে পারে। আর 5 নম্বর যেটা হচ্ছে নেশা। বিভিন্ন মানুষ আছেন যারা নেশাগ্রস্ত বা নেশা করেন। অ্যালকোহল, গাঁজা বা বিড়ি, সিগারেট, এই ধরনের অনেক কিছু নেশার দ্রব্য আছে। তো সেই ধরনের নেশা দীর্ঘদিন ধরে কেউ যদি করতে থাকে তাহলে তার মানসিক সমস্যা হতে পারে। তাহলে এগুলো হচ্ছে মানসিক সমস্যার কারণ। বেশ, তাহলে মানসিক সমস্যার কারণ আমরা জানলাম। এবার আমরা কি কি ধরনের মানসিক সমস্যা হয় এবং সেই মানসিক সমস্যাতে কি কি
সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। মানসিক প্রতিবন্ধকতা। মানসিক প্রতিবন্ধকতা, এই মানসিক প্রতিবন্ধকতা এটা এক ধরনের মানসিক রোগ বা মানসিক অসুস্থতা বলতে পারো। তো এই সমস্যায় কি কি সমস্যার সম্মুখীন মানুষ হয় বলছে, লেখাপড়ায় পিছিয়ে পড়ে। প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে লেখাপড়ায় পিছিয়ে যাওয়া। নাম্বার 2 হচ্ছে নান্দনিক ও সৃষ্টিশীল কাজে অনাগ্রহ বা আগ্রহ হ্রাস বলতে পারো। দেখো, লেখাপড়ায় পিছিয়ে যেতে পারে, এটা তো বুঝতেই পারছো। আর নান্দনিক ও সৃষ্টিশীল কাজে অনাগ্রহ মানে, নান্দনিক মানে যে কাজগুলো করলে আমরা আনন্দ পাই, সৃষ্টিশীল কাজ যেগুলো আমরা নিজে নিজে করতে পারি, ছবি আঁকা, গান করা, এই ধরনের বিভিন্ন ধরনের আর্ট যেগুলো আমরা বানাতে পারি সেগুলোকে বলা হচ্ছে সৃষ্টিশীল কাজ। এইসব কাজে কোনো আগ্রহ থাকে না বা আগ্রহ ধীরে ধীরে কমে যেতে পারে। ডান বাম চিনতে না পারা। নাম্বার 4 হচ্ছে নিজের কাজ করতে না পারা, তার মানে স্বাবলম্বী হতে পারে না, নিজের কাজ করতে না পারা। 5 হচ্ছে সমাজে মানিয়ে চলতে পারে না, চলতে না পারা। আর নাম্বার 6 হচ্ছে হতাশা ও অবসাদ। দেখো, তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, যারা মানসিকভাবে প্রতিবন্ধী অর্থাৎ শারীরিকভাবে সব সুস্থ আছে, শুধুমাত্র মানসিক বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, সেই কারণে তার যে যে রোগ লক্ষণগুলো দেখা দেয়, যে সিমটমগুলো দেখা দেয় সেগুলো কি কি না, প্রথম হচ্ছে লেখাপড়ায় পিছিয়ে যায়, নান্দনিক ও সৃষ্টিশীল কাজে আগ্রহ থাকে না, ডান বাম চিনতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, নর্মাল যে দৈনন্দিন কাজ আমাদের করতে হয় জীবন ধারণের জন্য সেগুলো করতে পারে, তার স্বাবলম্বী হতে পারে না, মা বাবা বা বাড়ির অন্য কারোর কাছে সাহায্য নিতে হয় বা তারা সেই কাজগুলো করে দেন। সমাজে মানিয়ে চলতে না পারা, এরা কি করে না, সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে পারে না এবং ঠিকভাবে তাদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে যে বন্ধন গড়ে তোলা সেটা করতে পারে না, অর্থাৎ সমাজে মানিয়ে চলতে পারে না, নিজে একাকিত্বে ভুগতে থাকে। আর হতাশা অবসাদ, এই সমস্ত কারণে সবসময় নিজে হতাশা এবং অবসাদের মধ্যে ভুগতে থাকে। তাহলে এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতার সমস্যা। এগুলো কিন্তু আমাদের সব মুখস্থ রাখতে হবে যে মানসিক প্রতিবন্ধকতার সমস্যাগুলো কি কি। এরপরে যে সমস্যাটা জানবো সেই সমস্যাটার নাম হচ্ছে অটিজম। অটিজম এই কথাটা তোমরা অনেকেই শুনেছো আবার অনেকেও জানো না। এটা একটা কি বলবো, জন্মগত রোগ, যে রোগটার মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। এই অটিজম হলে তার মধ্যে কি কি সমস্যা দেখা দেয় সেগুলো আমরা দেখব। এরা কি করে না, একই কাজ বারবার করে, একই কাজ বারবার করা, তার মানে কি একটা কাজ করে আবার সেই কাজটাই বারবার করতে থাকে, কোনো স্যাটিসফ্যাকশন পায় না। আত্মীয় স্বজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, আত্মীয় পরিজনদের থেকে নিজেকে
গুটিয়ে নেওয়া। আগে লিখে নিই সমস্যাগুলো, তারপরে একটু বলবো। তারপরে সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল। আবার অনেক সময় বেশি উত্তেজনাতে সাড়া না দেওয়া। অচেনা পরিবেশে মানিয়ে নিতে না পারা। অচেনা পরিবেশে মানিয়ে নিতে না পারা। আর 6 নম্বর হচ্ছে একই, পড়াশোনায় পিছিয়ে যাওয়া। পিছিয়ে পড়া। তাহলে দেখো, অটিজম হলে যে সমস্যাগুলো হয়, একই কাজ বারবার করে, কোনো স্যাটিসফ্যাকশন পায় না। তারা কি করে? একই কাজ বারবার করে করতে থাকে। 2 নম্বর কি করে না, আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। আমরা কি করি, নর্মাল মানুষরা আত্মীয় পরিজন এলে খুব খুশি হই, তাদের সঙ্গে মেলামেশা করি, গল্প করি, সারাদিন তাদের সঙ্গে কাটানোর চেষ্টা করি। কিন্তু তারা আত্মীয় পরিজন এলে নিজেকে গুটিয়ে নেয়, অর্থাৎ নিজে একটা ঘরে নিজেকে বন্দি করে রাখে এবং আত্মীয় পরিজনদের সঙ্গে ভালোভাবে মেলামেশাও করে না, কথাও বলে না, কিছুই না। আর কি করে, সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল। হয়তো কোনো একটা সামান্য উত্তেজনা হয়েছে, সামান্য কোনো ঘটনা ঘটেছে, তাতে অতিরিক্ত রিয়াকশান দেয়, যে তার কোনো শক লেগে যাওয়ার মতো হতে পারে, বা বিভিন্ন অল্প উত্তেজনাতে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিতে থাকে। আবার উল্টোটা হয়, বেশি উত্তেজনা, অনেক কিছু, ধরো ঘরে আগুন লেগে গেছে কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই, এইরকম ধরনের হয়। বেশি উত্তেজনাতেও সাড়া দেয় না। ধরো ওর সামনে কোনো মানুষ কোনো বিপদে পড়ে যাচ্ছে, কিন্তু তোমার দেখে মনে হবে হেল্পই করছে না, কি মানুষ বাবা, কিন্তু অ্যাকচুয়ালি তা না, ও রোগগ্রস্ত, মানসিকভাবে রোগগ্রস্ত। তখন সে বেশি উত্তেজনা হলেও, কোনো চেঁচামেচি, আগুন ধরে গেছে বা কোনো বিপদ জায়গা, সেখান থেকে সে সরে না বা কাউকে হেল্প করে না, কারণ বেশি উত্তেজনাতে সে সাড়া দেয় না। অচেনা পরিবেশে মানিয়ে নিতে না পারা, শুধু তার চেনা গণ্ডির মানুষগুলোকেই সে চেনে, অচেনা কোনো জায়গায়, অচেনা কোনো মানুষের সঙ্গে নর্মাল যে কনভারসেশন, নর্মাল যে আমরা বিহেভগুলো করি, সেগুলো করতে পারে না। আর এসব কারণে পড়াশোনাতেও পিছিয়ে যায়। তাহলে এটা হচ্ছে অটিজম রোগগ্রস্ত যে সমস্ত শিশু, তাদের এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এই সমস্যা সাধারণত 2 বছর বয়স পর্যন্ত, 3 বছর বয়স থেকে এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। একটা বাচ্চার মধ্যে প্রথমেই কিন্তু এই সমস্যাগুলো প্রথমে দেখা যায় না। এরপরে যে সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে মনোযোগহীনতার সমস্যা। এই সমস্যা আমাদের সব স্টুডেন্টদেরই থাকে। এটা আমি যখন বলবো বুঝতে পারবে যে তোমাদেরও প্রত্যেকের এই সমস্যা আছে, ম্যাক্সিমাম জনের। সেটা হচ্ছে কি না, মনোযোগহীনতা। মনোযোগহীনতা মানে হচ্ছে কি, যে তার কোনো অ্যাটেনশন নেই, অ্যাটেনশনের অভাব। কি করে এটা, মনোযোগের অভাবে, এটা অনেকেই করো, ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। অনেকেই করো, তাই না? ক্লাসে চুপচাপ টিচার পড়ালে পড়তে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে না, মানে ক্লাসে স্থিরভাবে বসে থাকতে না পারা। 2 নম্বর হচ্ছে সহপাঠীদের ক্রমাগত বিরক্ত করা। 3 নম্বর হচ্ছে কাজে বা খেলায়, যে কোনো কাজে বা খেলায় মনোনিবেশ
করতে না পারা, করতে পারে না। আর কি করতে পারে না, বাড়িতেও এই একই সমস্যা চলে, বাড়িতেও একই সমস্যা হয়। আর 5 নম্বর হচ্ছে রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করে। এই সমস্যা অনেকের মধ্যেই তোমাদের দেখা যায়। কি করে, মনোযোগ না থাকার কারণে ক্লাসে স্থিরভাবে বসে থাকতে পারে না, এবং কি করে, যেহেতু স্থিরভাবে বসে থাকতে পারে না, তাকে কিছু করতে হবে। তখন কি করে, নিজে তো পড়া শুনছেই না, অন্য সহপাঠীদের, বন্ধুদের কিন্তু ক্রমাগত বিরক্ত করতে থাকে। আর কোনো কাজে, বিদ্যালয়ে কোনো কাজ বলো বা খেলাধুলো বলো, কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। আর বাড়িতেও এই একই সমস্যা, যেগুলো ক্লাসে, বাড়িতেও একই সমস্যা চলতে থাকে। আর রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করে। এইগুলো হচ্ছে মনোযোগহীনতার প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো তোমাদের অনেকেরই আছে, তাই না? তোমরা সব বন্ধুদের বিরক্ত করো, কেউ ক্লাসে বসে থাকতে পারো না, কেউ একই কাজে মনোনিবেশ করতে পারো না, বাড়িতেও একই কাজ করো, বাবা মাকে বিরক্ত করো, আবার কি করো, রেগে গিয়ে অনেক সময় জিনিসপত্র ভাঙচুর করে ফেলো। তাহলে এগুলো হচ্ছে কি না, মনোযোগহীনতার সমস্যা। তাই আমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে, মনোযোগহীনতার সমস্যা কি। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে মানসিক উদ্বেগ। মানসিক উদ্বেগ হলে কি কি সমস্যা হতে পারে? মানসিক উদ্বেগ, মানসিক উদ্বেগের কারণে কি কি সমস্যা হতে পারে সেগুলো আমরা জানবো। সেগুলো কি না, ক্রমাগত উদ্বেগে ভোগা, ক্রমাগত উদ্বেগে ভোগা। 2 নম্বর হচ্ছে শারীরিক ও মানসিক ক্লান্তি, তিন নম্বর হচ্ছে উদ্যোগহীনতা। নাম্বার 4 হচ্ছে উদ্বেগজনক পরিস্থিতি এড়িয়ে চলা। আর 5 হচ্ছে ভীষণ রেগে যাওয়া, কখনো কখনো ভীষণ রেগে যাওয়া। তাহলে এগুলো হচ্ছে মানসিক উদ্বেগের সমস্যা। মানসিক উদ্বেগ হলে কি কি রোগ হয়? ক্রমাগত উদ্বেগে ভোগা, বিভিন্ন সময় বিভিন্ন উদ্বেগে ভুগতে থাকে। আর শারীরিক ও মানসিকভাবে শরীরের মধ্যে কাজ করার কোনো এনার্জি থাকে না, এবং মনের দিক থেকেও কোনো জোর পায় না, অর্থাৎ শারীরিক মানসিক দুদিক থেকেই ক্লান্ত অনুভব করে। আর কি করে না, উদ্যোগহীনতা, কোনো কাজে কোনো মনোযোগ নেই এবং কোনো কাজে কোনো ইন্টারেস্ট নেই, উদ্যোগ নেই যে এটা করব, এটা করলে এটা হতে পারে, এটা করে ট্রাই করে দেখি, এরকম কোনো নেই। উদ্যোগহীনতা অর্থাৎ কোনো কিছুতে কোনো উদ্যোগ নিয়ে কিছু করব, কোনো ইন্টারেস্ট থাকে না কোনো কিছুতে। উদ্বেগজনক পরিস্থিতি এড়িয়ে চলা, অর্থাৎ যেখানে কোনো উদ্বেগ হতে পারে, উত্তেজনা হতে পারে, কোনো পরিস্থিতি, নর্মাল পরিস্থিতি ছাড়া এই ধরনের পরিস্থিতিকে এড়িয়ে চলে। সেরকম পরিস্থিতি থাকলে সেখান থেকে সরে যায়। আর কখনো কখনো কি করে না, ভীষণভাবে রেগে যায়। এগুলো হচ্ছে মানসিক উদ্বেগের কি বলে, লক্ষণ। এরপরে যে সমস্যাটা পড়বো সেটা হচ্ছে কি সমস্যা না, পড়াশোনায় পিছিয়ে পড়া।
পড়াশোনায় পিছিয়ে পড়া, এতে কি হয় না বানান করে পড়তে অসুবিধা হয়। কি হয় না বানান করে পড়তে অসুবিধা। নাম্বার 2 হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া, অর্থাৎ বানান করে কোনো কিছু পড়তে পারে না, অসুবিধা হয়। আর নিজেকে গুটিয়ে নেওয়া অর্থাৎ কোনো জায়গায় নিজেকে এক্সপ্রেস করে না, সবসময় নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করে। আর কি হয়, পড়াশোনায় মনোযোগের অভাব, পড়াশোনায় মন বসে না, মনোযোগের অভাব হয়। আর পড়াশোনার বাইরে কোনো একটা বিষয়ে বিশেষ পারদর্শী, মানে কোনো একটা বিষয়ে পারদর্শী হয়, মানে এরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, নিজেকে গুটিয়ে রাখে, বানান করে পড়তে পারে না। এর কারণ হচ্ছে কি না এরা ওই পার্টিকুলার পড়াশোনা তাদের ইন্টারেস্ট নেই, কিন্তু কোনো একটা বিষয়ে ভীষণ পারদর্শী। যেমন ধরো খুব ভালো আঁকতে পারে, তার মানে কি তার আঁকাতে ভীষণ ইন্টারেস্ট, সে অসাধারণ আঁকতে পারবে। আবার খুব ভালো গান করতে পারে, খুব ভালো আবৃত্তি করতে পারে, মানে কোনো একটা বিষয়ে ভীষণভাবে পারদর্শী হয়। অন্যান্য বিষয়ে বা পড়াশোনায় পিছিয়ে পড়লেও তারা কিন্তু কোনো একটা দিকে তাদের প্রতিভাটা ঠিক প্রকাশ করতে পারে। এটা হচ্ছে কি না পড়াশোনায় পিছিয়ে পড়ার সমস্যা, কারণ তার ইন্টারেস্টটা অন্য জায়গায়, তার পড়াশোনায় ইন্টারেস্ট নেই, তখন তাকে সেই দিকেই দিয়ে দেওয়া উচিত, বা সেই দিকে তাকে জীবনে চলার পড়াশোনা যেটুকু করতে হবে করিয়ে তারপরে সেই দিক দিয়ে তাকে এগোনোর চেষ্টা করতে দিতে হবে। এরপরে যে সমস্যাটা সেটা খুব একটা উদ্বেগজনক, বা সব মানুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে থাকে, বিশেষত বয়স্ক মানুষদেরও হয়, বাচ্চাদেরও হয়, সেটা হচ্ছে অবসাদ বা ডিপ্রেশন। এরপরে যে সমস্যাটার কথা বলছি সেই সমস্যাটার নাম হচ্ছে কি অবসাদ বা ডিপ্রেশন। অবসাদ বা ডিপ্রেশনে কি কি সমস্যা হতে পারে? অবসাদ বা ডিপ্রেশনের কারণে কি হয়, খিদে খুব বেড়ে যায়, খিদে বেড়ে যাওয়া, এটা একটা সমস্যা। নাম্বার 2 হচ্ছে ঘুম বেড়ে যাওয়া। তার মানে অবসাদ ডিপ্রেশন হলে সে কিন্তু প্রচুর পরিমাণে খেতে থাকে, ও বুঝতেও পারে না আসলে অবসাদের কারণে সে খেতেই থাকে। আবার অবসাদ বা ডিপ্রেশনের কারণে সারা দিন রাত ঘুমিয়ে থাকে। আর কি করে, প্রায় সময়েই কাঁদা, যখন তখন সে কিন্তু কাঁদতে থাকে, এটাও একটা বিরাট সমস্যা। আবার কি করে না মন খারাপ করে একা একা বসে থাকে, একা বসে থাকা, এটাও একটা সমস্যা। তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলেও না, মন খারাপ করে একা কোণে কোথাও গিয়ে বসে থাকে এবং একা একাই কাঁদতে থাকে। এই ধরনের সমস্যা কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে হয়। আর সব সময় নিজেকে অসহায় বোধ করে, হেল্পলেস মনে করে, নিজেকে অসহায় বোধ করা, যে আমার কিছু নেই, আমার কেউ নেই, আমার দ্বারা কিছু হবে না, এই ধরনের নিজেকে মনে করে, হেল্পলেস মনে করে। এগুলো হচ্ছে অবসাদ বা ডিপ্রেশনের কারণ। খিদে বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণে খেতে থাকে, কখনো কখনো ঘুম বেড়ে যায়, রাত দিন ঘুমোতে থাকে, প্রায় সময় কাঁদতে থাকে, কারণ মানসিক অবসাদের মধ্যে রয়েছে। মন খারাপ করে একা একা বসে থাকে ঘরের কোণে বা কোথাও গিয়ে নির্জনে একা একা বসে কাঁদতে থাকে, অসহায় বোধ করে, নিজেকে খুব একা বোধ করে এবং ভাবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না এবং আমি
কিছুই করতে পারবো না, এই রকম নিজেকে ভাবতে থাকে। তাহলে দেখো এই যে সমস্যাগুলো দেখলাম, এগুলো কিন্তু এক ধরনের মারাত্মক সমস্যা। তো এই ধরনের সমস্যা হলে আমাদের কি কি করা উচিত? এরকম অনেক সমস্যা আমরা জানলাম। তো এই সমস্যা হলে আমাদের কোথায় যেতে হবে না, মনোবিদ বা যে মনোচিকিৎসক, যিনি আমাদের এই মনের রোগগুলোর চিকিৎসা, আমাদের শরীরের যেমন কোনো রোগ হলে আমরা অবশ্যই ডক্টরের কাছে যাই, ঠিক তেমনই আমাদের যখন কোনো মনের রোগ হবে, যে যে লক্ষণগুলোর কথা বললাম বা তোমরা পড়বে, সেরকম কোনো সমস্যা তোমার বন্ধুর বা বাড়ির কারোর হলে আমাদের কি করা উচিত না, সঙ্গে সঙ্গে আমাদের কোনো মনোবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, বা তাকে ভালো করে ডক্টরের আন্ডারে রাখা উচিত। বিভিন্ন দ্বন্দ্ব টানাপোড়েনে আমরা মনোবিদদের সাহায্য নিই। তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে এবং তার থেকে মুক্তির উপায় বাতলে দেন। তার মানে এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হলে তারা কি করেন না, অনেক সময় কাউন্সেলিং করে, ওষুধ বা মেডিসিন না দিয়েই আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করিয়ে এই ধরনের প্রবলেম থেকে আমাদের মুক্তি দেন, অথবা কিছু মেডিসিনের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলেন। তো চিকিৎসকরা মনোবিদদের মতোই কাজ করেন। অনেক সময় চিকিৎসকরা বিভিন্ন রকমের শারীরিক মানসিক পরামর্শ দেন এবং কখনো কখনো মেডিসিনের দ্বারা আমাদের কি করেন না, ভালো রাখার চেষ্টা করেন। তাহলে মানসিক স্বাস্থ্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা বুঝলাম যে আমাদের যেমন শরীর খারাপ হলে, আমাদের হাত কেটে গেলে, পা কেটে গেলে, পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে, বা কোনো টিউমার হলে, কোনো কিছু হলে আমরা যেমন ইম্পর্টেন্সই দিই বা ডাক্তারের কাছে যাই, ঠিক একইভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কিছু করা উচিত। কি করতে হবে না, মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় বা রাখতে কি করব। তাহলে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমরা কি করব বা কি করব সেগুলো একটু আলোচনা করি। তাহলে 1 নম্বর যে পরিবর্তন আমাদের শরীর মানসিকভাবে আনতে হবে, সেটা হচ্ছে ব্যবহারিক পরিবর্তন। ব্যবহারিক পরিবর্তন অর্থাৎ আমাদের ব্যবহার সবসময় ভালো রাখতে হবে এবং কুঅভ্যাস শনাক্তকরণ করে আমাদের চিন্তা করতে হবে, নিজেকে নিয়ে সমালোচনা করতে হবে যে আমার মধ্যে কী কুঅভ্যেস আছে, সেই কুঅভ্যেসগুলোকে শনাক্তকরণ করে সেটাকে দূরীকরণ করতে হবে। সেটাই হচ্ছে ব্যবহারিক পরিবর্তনের উপায়। 2 নম্বর হচ্ছে মনোবল বৃদ্ধি করতে হবে। অসহায় বোধ করলে হবে না, মনোবল বৃদ্ধি করতে হবে যে আমরা এটা করতে পারবই, মনের জোর আনতে হবে। কোনো কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে দিতে হবে যে আমি এটা পারবই, আমার এই অভ্যেসটা আছে, এটা খারাপ, তো আমাকে এটা ছাড়তেই হবে। এই যে মনের জোর, এটা কিন্তু বাড়িয়ে তুলতে হবে। আর কি হবে না, মনের কথা খুলে বলতে হবে। মনের কথা খুলে বলা, কোনো অসুবিধা হলে, মনে কোনো কষ্ট দুঃখ হলে সেটা চেপে রাখবে না। সেটা কি করতে হবে না, বাড়ির বড়দেরকে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকে তোমার ভালো মনে হবে, যে তোমার ভালো করতে পারেন, সেরকম কাউকে, তোমার টিচার হতে পারে সেটা, তাদেরকে তুমি তোমার মনের কথা খুলে বলবে যে আমার এই সমস্যা হয়, এই প্রবলেম হয়, আমি কি করব। তখন তিনি তোমাকে সঠিক পথটা বলে দেবেন। অর্থাৎ মনের কোনো অসুবিধা হলে সেটা মনে চেপে রাখা উচিত নয়। আর একটা হচ্ছে বিতর্কিত ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে হবে। বিতর্কিত ব্যাপার মানে যে ব্যাপারটা তোমার ভালো লাগছে না, কিন্তু তোমার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, বা তুমি জানো খুব ভালো করে এই জিনিসটা তোমার করা উচিত নয়, কিন্তু কোনো কারোর মানে প্রেশারে বলো বা কোনো কিছুর কারণে তাগিদে তোমাকে সেটা করতে হচ্ছে, সেই ব্যাপারটা তুমি তার সাথেই খোলাখুলি আলোচনা করো যে এটা বিতর্কিত ব্যাপার, বা এই ব্যাপারটা করলে আমার সমস্যা হতে পারে। তো তুমি তার ভয়ে হ্যাঁ করে দিলে বা খারাপ লাগার কারণে হ্যাঁ করে দিলে সেটা কখনোই করো না। বিতর্কিত ব্যাপারগুলো খোলাখুলি তার সাথে আলোচনা করো, আলোচনা করে কি করো, ঠিক করে নাও। 5 নম্বর হচ্ছে এটা 4 ছিল। 5 নম্বর হচ্ছে ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি। ধ্যান ও একাগ্রতা
বৃদ্ধি। এটা কিভাবে সম্ভব? ধ্যান বৃদ্ধি করতে গেলে, একাগ্রতা বৃদ্ধি করলে আমাদের বিভিন্ন যোগা বা এক্সারসাইজ করতে হবে, যেগুলো আমাদের কি হবে, ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি পাবে। এছাড়াও আরেকটা জিনিস আমরা করতে পারি, বিভিন্ন সৃজনশীল নান্দনিক কাজ, যেমন হচ্ছে ছবি আঁকা, গান করা, খেলাধুলা করা, যেগুলো করলে মন ভালো থাকবে, সেই রকম কাজ তুমি অবসর সময়ে, যেটাকে আমরা হবি বলি, যেটা তোমার শখ, এরকম জিনিস আমরা বেশি বেশি করে করতে থাকবো। তাতে করে আমাদের মনে আনন্দ বৃদ্ধি পাবে এবং আমাদের মন ভালো থাকবে। তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো কি কি পড়লাম? মানসিক সমস্যার কারণ কি সেটা পড়বে, মানসিক সমস্যা কি কি ধরনের হতে পারে, সমস্ত রকমের মানসিক, যে প্রতিবন্ধকতা, অবসাদ, অটিজম, মনোযোগ নষ্ট, এই ধরনের অনেক ধরনের সমস্যা পড়লাম। সেই সমস্যা, প্রত্যেকটা সমস্যার কি কি লক্ষণ সেগুলো পড়বে। আর লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা উচিত। এইগুলো তোমরা প্রত্যেকে খাতায় লিখবে এবং সুন্দর করে এগুলো পড়ে রেডি করে রাখবে এবং খাতায় লিখে আমাকে অবশ্যই ইনবক্সে সেন্ড করবে।